বাংলাদেশে যত অপরাধ হয়েছে কোনো অপরাধেরই সঠিক তদন্ত হয়ে বিচার সম্পন্ন হয় নাই। যদি বিচার সম্পন্ন হইতো তাহলে এই হাবিবুল আওয়ালের মতো একজন জয়েন্ট সেক্রেটারি এত ঔদ্ধত্য দেখানোর সাহস পাইতো না। এবং তাদেরকে যারা শেল্টার দিয়েছে তাদের যদি বিচার হইতো কিংবা ন্যূনতম তাদেরকে যদি আইনের কাঠগড়ায় দাঁড় করানো হইতো তাহলে কিন্তু তারা এগুলো করার সাহস পাইতো না। জুলাই বিপ্লব করেছি বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য নয়, বিএনপির হাতে এনসিপি কে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে না। বিএনপি কে এদেশের মানুষ 1991 সালে ক্ষমতা দিয়েছে, জিয়াউর রহমানের আমলে ক্ষমতা দিয়েছে, 2001 সালে ক্ষমতা দিয়েছে, আবারও বিএনপি নির্বাচনে হলে ক্ষমতায় আসবে। সুতরাং বিএনপি এমন কোন দল না যে 100-র নিচে আসন পেয়ে বারবার পরাজিত হয়েছে এবং বারবার বিরোধিতা লেগেছে। বাংলাদেশের প্রায় 99% মানুষের সমর্থন নিয়ে ডক্টর ইউনূস কিন্তু দায়িত্ব গ্রহণ করেছিলেন, যেটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয় নাই। সেই মানুষটাকে এমন হইতে পারে যে বাংলাদেশের 5% মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ থেকে নিজ দায়িত্বে হয়তো পালিয়ে যেতে হতে পারে। আসলে এই মব সৃষ্টি কিংবা প্রেসার গ্রুপ সৃষ্টি এগুলা আমার কেন জানি মনে হয় এই এনসিপি এবং সরকারেরই একটা কূটকৌশল। কারণ এনসিপি কিন্তু আলাদা কোনো আইডেন্টিটি না, এনসিপি কিন্তু ডক্টর ইউনূসেরই একটা অংশ। এনসিপি সরকারি অর্থে সরকারি অফিস থেকে সরকারি ব্যবস্থাপনায় এই রাজনৈতিক দলটাকে সৃষ্টি করা হয়েছে এবং যে রাজনৈতিক দলটা এখনো রেজিস্ট্রেশন পায় নাই সেই রাজনৈতিক দলটার সাথে ডক্টর ইউনূস সপ্তাহে 2 দিন বৈঠক করেন। অথচ বিএনপি কিংবা অন্যান্য যারা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল তাদের নেতারা ডক্টর ইউনূসের সাথে কথা বলার সুযোগ পান না। সুতরাং বোঝা যায় যে ডক্টর ইউনূস তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করছেন এবং সর্বতভাবে সাহায্য করছেন। কিন্তু এই প্রেসার গ্রুপ, এই মব তৈরি করে তিনি কি বুঝাতে চাচ্ছেন? তিনি বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশের পুলিশ এবং প্রশাসন এই মব ঠেকাইতে ব্যর্থ। অর্থাৎ এই মব যা চাইবে, এই প্রেসার গ্রুপ যা চাইবে তাই হবে। অর্থাৎ ছাত্ররা যা চাইবে, ছাত্র সমন্বয়করা যা চাইবে কিংবা এনসিপি যা চাইবে তাই হবে। আসলে কিন্তু বিষয়টা তা না। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। কালকে যদি বিএনপি বলে যে এনসিপি কে আমরা মোকাবেলা করব, কোথায় যাবে এনসিপি আর কোথায় হবে কি এটা একমাত্র আল্লাহ জানে, আর পরিস্থিতি হয়তো তখন বলে দিবে। কিন্তু এই মব সৃষ্টি এবং এই যে প্রেসার গ্রুপ সৃষ্টি, এই ধরনের কথা অন্তত প্রধান উপদেষ্টার দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই শফিকুর রহমান বলতে পারেন না। কারণ শফিকুর রহমান এটা বলার কথাও না, এটা তার মুখ থেকে আসবে না। হাবিবুল আউয়াল সাহেব বলছেন যে তিনি পদত্যাগ করেননি কারণ তার কোনো প্রেসিডেন্স নেই পদত্যাগ করার। আগে কেউ পদত্যাগ করে নেই, কোনো প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করে নাই। তো পদত্যাগ করেন নাই তো কি হয়েছে? আপনি নিজে করে দেখাইতেন, আপনি নিজে তো করেন নাই। আসলে বাংলাদেশে যত অপরাধ হয়েছে কোনো অপরাধেরই সঠিক তদন্ত হয়ে বিচার সম্পন্ন হয় নাই। যদি বিচার সম্পন্ন হইতো তাহলে এই হাবিবুল আওয়ালের মতো একজন জয়েন্ট সেক্রেটারি এত ঔদ্ধত্য দেখানোর সাহস পাইতো না। এবং তাদেরকে যারা শেল্টার দিয়েছে তাদের যদি বিচার হইতো কিংবা ন্যূনতম তাদেরকে যদি আইনের কাঠগড়ায় দাঁড় করানো হইতো তাহলে কিন্তু তারা এগুলো করার সাহস পাইতো না। ভবিষ্যতে কি হবে জানি না, তবে এই দুইজনের গ্রেপ্তারের পরে বাংলাদেশে অন্তত একটা ইতিহাস সৃষ্টি হলো যে এদেরকে ভবিষ্যতে যারাই দায়িত্ব পালন করবে তারা অত্যন্ত সতর্ক থাকবে এবং এই সতর্কতাটা অত্যন্ত জরুরি ছিল। আমি মনে করি এই সতর্কতা না থাকলে বাংলাদেশ আস্তে আস্তে আরো একটা গভীর সংকটের দিকে যেত। আর নির্বাচনের রোডম্যাপ এখনো ঘোষণা করা হয়নি, যেটা ফেব্রুয়ারিতে করা হয়েছে। আদৌ ফেব্রুয়ারির কয় তারিখে হবে? মধ্য ফেব্রুয়ারিতে হওয়ার কথা। কিন্তু আমি মনে করি সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে। এই যে বলা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে, আরাম আয়েশ করা হচ্ছে, আমি তো এই মন্তব্যের সাথে অনেকটাই একমত। সংস্কার যদি করতেই হবে, 11 মাসে কি এমন সংস্কার তারা করেছে জাতির কাছে এটা প্রকাশ করা হোক। আমরা কতটুকু সংস্কার করেছি? এনসিপি, জামাত, শিবির এবং তাদের যারা মদতপুষ্ট তারা কিন্তু বিএনপিকে কোণঠাসা করার জন্য অনেক ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের বট বাহিনী, অনলাইনের হাজার হাজার কর্মী টাকার বিনিময়ে কিন্তু অনেক অপকর্ম করে বেরোচ্ছে। বিএনপিকে মানুষের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্ববৃহৎ যে অনলাইন সংগঠনটি রয়েছে জিয়া সাইবার ফোর্স, সেটির আমি প্রধান সমন্বয়ক এবং আমি 2016 সাল থেকে এই দায়িত্ব পালন করছি। আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে
এবং লক্ষ লক্ষ কর্মী প্রতিদিন লেখালেখি করে, কিন্তু এই বট বাহিনীর মতো আমরা এত মিথ্যাচার করতে পারি না। যেমন এই পাটোয়ারি বলছে যে বিএনপি পাবে 50টি সিট, এনসিপি পাবে 300টি সিট। আমি পাটোয়ারির কাছে জানতে চাই, বাংলাদেশের সংসদে কি 350টি সিট? যে বাংলাদেশ তারা পাবে 300 সিট আর বিএনপি পাবে 50 সিট। এই হলো পাটোয়ারিদের অভিমত। ঠিক একইভাবে জামাতের কিছু লোক ওই হাটে মাঠে বাজার ঘাটে যে দোকানদারকে জিজ্ঞেস করে, আচ্ছা বলেন তো আওয়ামী লীগ তো নাই, এখন মাঠে তাইলে কারা চাঁদাবাজি করতেছে? তো কিছু লোক রিক্সা শ্রমিক, পথ শ্রমিক, ভ্যান শ্রমিক কিংবা যারা পথে হাটে ঘাটে মাল বিক্রি করে তারা বলে যে হ্যাঁ এখন তো যেহেতু আওয়ামী লীগ নাই তাহলে বিএনপি আছে, হয়তো বিএনপি করে, বাস আর কোনো কথা নেই। এইটা নিয়ে অপপ্রচার শুরু হয়ে গেল। এই অপপ্রচার করে তারা আস্তে আস্তে কিন্তু সময় ক্ষেপণ করতেছে, সংস্কারের নামে সময় ক্ষেপণ করতেছে। এবং এই সংস্কার যদি দ্রুত করা না হয়, নির্বাচন যদি আগামী ফেব্রুয়ারির মধ্যে করা না হয়, দেশ কিন্তু অরাজক পরিস্থিতির দিকে যাবে, বিএনপি ধৈর্যহারা হয়ে যাবে। এবং ওই যে এনসিপির নেতারা বলে যে আমরা জুলাই বিপ্লব করেছি বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য নয়, বিএনপির হাতে এনসিপি কে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে না। বিএনপি কে এদেশের মানুষ 1991 সালে ক্ষমতা দিয়েছে, জিয়াউর রহমানের আমলে ক্ষমতা দিয়েছে, 2001 সালে ক্ষমতা দিয়েছে, আবারও বিএনপি নির্বাচনে হলে ক্ষমতায় আসবে। সুতরাং বিএনপি এমন কোন দল না যে 100-র নিচে আসন পেয়ে বারবার পরাজিত হয়েছে এবং বারবার বিরোধিতা লেগেছে। বিএনপির যে জনপ্রিয়তা সেইটা আকাশচুম্বী আগেও ছিল, এখন আমি মনে করি ইতিহাসের সর্বোচ্চ জায়গায় বিএনপি আছে। সুতরাং সংস্কারের নামে সময় ক্ষেপণ করে বাংলাদেশের মানুষকে আস্তে আস্তে একটি অন্ধকার দিকে নিয়ে যাওয়ার কোনো মানে নেই, সময় ক্ষেপণ করার মানে নাই, খাওয়া দাওয়ার মাধ্যমে সময় নষ্ট করার কোনো মানে নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের, মানে ওনারা যে এই সময় স্থাপন করছেন ওনাদেরকেও তো একদিন কাঠগড়ায় দাঁড় করাতে হবে, মানে অবশ্যই তা তো হইতে হবে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, আপনি বলাতে মনে হয়েছে, যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক জায়গা, অনেকেরই ধারণা ছিল যে এই মানুষগুলার গায়ে মনে হয় কখনো হাত দেওয়া সম্ভব হবে না। এইটা একটা ভুল বার্তা ছিল মানুষের কাছে, কিন্তু বাংলাদেশ প্রমাণ করে দিল যে না, যে যেখানেই থাকুক কেউ আইনের ঊর্ধ্বে নয়, একমাত্র রাষ্ট্রপতি, তাকে ফৌজদারি মামলা দেয়া যায় না তার বিরুদ্ধে, আর বাকি এমন কোন লোক নাই যাকে আইনের আয়তায় আনা যাবে না। এবং রাষ্ট্রপতিও যদি এমন কোন অপরাধ করে যেটা ফৌজদারি মামলার বাইরে, সেটা তো কিন্তু তার বিরুদ্ধে মামলা করা যাবে, কিন্তু শুধু ফৌজদারি মামলা তাকে গ্রেপ্তার কিংবা তাকে হয়রানি করা যাবে না। সুতরাং ওই যারা মনে করতেছে যে দেরি করে আমরা পার পেয়ে যাব, আইনের আয়তায় থাকবো না কিংবা আমাদের বিচার হবে না, তা কিন্তু হবে না। তাদেরকে আইনের আয়তায় আসতে হবে একদিন, এবং সেই আইন হয়তো আরো কঠোর হবে, সেই বিচার হয়তো আরো কঠোর হবে। আমরা যারা রাজনীতির মাঠে আছি আমরা মনে করি এই নির্বাচন কমিশন এবং যারা এখন তো সরকারে আছেন, অন্তর্বর্তী সরকারের, যত দ্রুত সম্ভব নির্বাচনের অবস্থা তৈরি করে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তাদের বিদায় নেওয়া উচিত। অন্যথায় এমন পরিস্থিতি সৃষ্টি হবে, বাংলাদেশের প্রায় 99% মানুষের সমর্থন নিয়ে ডক্টর ইউনূস কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছিলেন, যেটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয়নি। সেই মানুষটাকে এমন হইতে পারে যে বাংলাদেশের 5% মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ থেকে নিজ দায়িত্বে হয়তো পালিয়ে যেতে হতে পারে। সুতরাং সময় থাকতে সাধু সাবধান, একটি কথা আছে। আমি মনে করি ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ জরুরিভাবে ঘোষণা করে মাঠ তৈরি করে সেনাবাহিনীর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করা। এবং এটাও হইতে পারে সারা বাংলাদেশে, যেহেতু এখন পুলিশের মনোবল ভেঙে গেছে, প্রশাসন, আওয়ামী প্রশাসন তারা কাজ করতে চাইছে না, সুতরাং যেহেতু 8টি বিভাগ আছে, বিভাগের নির্বাচন হোক, 8টি বিভাগে 8 দিনের নির্বাচন হোক, কোনো অসুবিধা নেই। পৃথিবীর বহু দেশে এই ধরনের নির্বাচন হয়, আমাদের দেশে হতে পারে। যদি আমেরিকা, ওই যে হাবিবুল আওয়াল যেমন বলছে আমেরিকার মতো নির্বাচন হয়, হ্যাঁ 8 দিনের নির্বাচন করে আমরা দেখাই দিই আমেরিকার মতো নির্বাচন আমাদের দেশে হয়, কোনো অসুবিধা নাই তো। কিন্তু দেরি করা যাবে না, সময় ক্ষেপণ করা যাবে না, মানুষকে বিপদের দিকে, অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া যাবে না। আমি মনে করি এগুলো বিবেচনা রেখে ডক্টর ইউনূসের শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি ওই বিদেশ সফর নিয়ে ব্যস্ত থাকবেন না। 10 মাসে 11টা সফর, ব্যক্তিগত সফরে যে 7-8 কোটি টাকা খরচ করে আসবেন, আর তার প্রেস সচিব এসে বলবে ব্রিটেনের রাজার সাথে দেখা করার তো ইচ্ছা ছিল কিন্তু উনি সময় দেননি, এই জন্য দেখা করতে পারেনি, এই ধরনের কথা যে লজ্জাস্কর, এটুক পর্যন্ত তার জ্ঞান নাই এই প্রেস সচিবের।
সুতরাং এগুলো অসম্ভব। বন্ধ করতে হবে। এদেশের মানুষের কষ্টের টাকায়, ট্যাক্সের টাকায় কাউকে বিদেশ ভ্রমণ করার জন্য কিন্তু কেউ দায়িত্ব দেয়নি। আর ডক্টর ইউনূস কিন্তু এদেশের সকল মানুষের ম্যান্ডেট নিয়ে আসে নাই, তাকে ছাত্ররা নির্বাচিত করেছে, কিন্তু আমরা মেনে নিয়েছি গণতন্ত্রের স্বার্থে, আমরা মেনে নিয়েছি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে, আমরা মেনে নিয়েছি ভবিষ্যতের শুভ বাংলাদেশের স্বার্থে। কিন্তু তিনি যদি এইভাবে সময় ক্ষেপণ করে এইভাবে নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আস্তে আস্তে আমাদেরকে অন্ধকার দিকে ঠেলে দেন, আমরা কিন্তু সেটা মেনে নিব না, এবং তার জন্য এটা সুখকর হবে না। ধন্যবাদ আপনাকে।